হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে। পোল্যান্ডে 2025 সালে যে ইন্টারভিউটা আপনাদের হবে, সেই ইন্টারভিউর পরে আপনি পোল্যান্ডের ফাইলগুলো কিভাবে এম্বাসিতে সাবমিট করবেন। অনেকেই আমরা পোল্যান্ডের ফাইলগুলো সাবমিট করতে পারি না, বা অনেকে আছেন এমন যারা টাকার অভাবে আমাদের কাছে ফাইলগুলো জমা দিতে পারতেছেন না। তারা মূলত আজকের এই ভিডিওটি যদি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখেন, তাহলে কিভাবে পোল্যান্ডের ফাইলগুলো সাবমিট করতে হয়, স্টেপ বাই স্টেপ কিভাবে গুছিয়ে দিতে হয়, এই জিনিসগুলো আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, 2024 এবং 2025 এই সময়কালের মধ্যে পোল্যান্ড এম্বাসির বেশ কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আপনারা হয়তো বা জানেন, আগে যেটা বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট সিস্টেম ছিল, যে আপনারা কলকাতা কসবাতে অথবা দিল্লিতে ফাইলগুলো সাবমিট করে আপনারা চলে আসতে পারতেন কোনো ইন্টারভিউ ফেস করা ছাড়াই। কিন্তু বর্তমানে যে সিস্টেমগুলো চালু হয়েছে, সেটাতে আপনাদের সরাসরি অ্যাম্বাসিডরের সামনে আপনাদের কিছু ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউর কি প্রশ্ন করতে পারে সম্ভাব্য, বা এটার উত্তর আপনারা কি দিবেন, সেই সংক্রান্ত আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আজকের মূল ভিডিওটি হবে কিভাবে আপনারা পোল্যান্ডের ফাইলগুলো গুছিয়ে এটাকে দিবেন। তো প্রথমেই আমি আগে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে পোল্যান্ডের ফাইল যখন জমা দিবেন আপনারা সবসময় চেষ্টা করবেন পোল্যান্ডের ফাইলগুলোর যে অরিজিনাল কপি থাকে সেটা জমা না দিয়ে পোল্যান্ডের অরিজিনাল কপির যে স্ক্যান কপি হবে সেটাকে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি আপনাদের ভিসা না হয়, সেক্ষেত্রে পাসপোর্টের সাথে শুধু ওয়ার্ক পারমিটের প্রথম যে পেজটা থাকে এটাকে আপনাকে পিন আপ করে দেওয়া হবে। তো আপনার পরবর্তীতে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি পরপর 3 বার সাবমিশন করতে পারতেন। তো এই সাবমিশনটা কিন্তু পরবর্তীতে আপনি করতে পারবেন না, কারণ আপনার যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে। তো আজকে প্রথমে বলবো যে কিভাবে প্রথম পেজ থেকে একদম লাস্ট পেজ পর্যন্ত কিভাবে আপনারা গুছিয়ে নেবেন। প্রথমত আপনাদের একটি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভাব্য একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট। এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটির মধ্যে উপরেই লেখা থাকবে আপনি কোথায়, কোন সেন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি দিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। এটা কসবা লেখা থাকতে পারে, কলকাতা কসবাতেই এটার মানে এম্বাসি, কসবাতে জমা দিতে পারেন। আবার যদি লেখা থাকে দিল্লি, তাহলে দিল্লি শিবাজি স্টেডিয়ামের পাশে আপনার এম্বাসি আছে, ওইখানে গিয়ে আপনি জমা দিতে পারেন। তো এখানে আপনাদের লেখা থাকবে অ্যাপয়েন্টমেন্ট ডেট কয় তারিখে কয়টার সময়, এই জিনিসগুলো সম্পূর্ণ উল্লেখ করা থাকবে। আচ্ছা, প্রথমে দিবেন হচ্ছে গিয়ে সর্বপ্রথম থাকবে হচ্ছে গিয়ে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট। এরপরে আপনারা একটি চেকলিস্ট, এটা আপনারা যদি চান তাহলে অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই চেকলিস্টের মধ্যে প্রথমত আপনি যখন ডাউনলোড করবেন তখন উপরেই দেখবেন লেখা থাকে, এই যে এখানে দেখেন নাম, পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে গিয়ে কি ভিসায় আপনি যাচ্ছেন, কন্ট্রাক্ট নাম্বার এবং ইমেল আইডি। তো মূলত আসলে কন্ট্রাক্ট নাম্বার যখন আপনারা বাংলাদেশের কন্ট্রাক্ট নাম্বারগুলো দিবেন, তারা তো আর কখনো ফোন দিবেন না, তারা আপনাদেরকে মেইল করবে যে আপনি যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি 17 দিনের মধ্যেই আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনাদের মোটামুটি 27 দিন পর্যন্ত দিল্লিতে বা কলকাতাতে, মোস্ট অফ দি ইন্ডিয়াতেই আপনাদের স্টে করতে হবে। এরপর দেখেন এখানে 1 থেকে নিয়ে আপনার 12 নাম্বার পর্যন্ত সিরিয়ালে সব কিছু দেওয়া আছে, এখানে ইয়েস নো দেওয়া আছে। হ্যাঁ, তো এটার মূল বিষয় কি, এটা হচ্ছে গিয়ে ইউরোপের সমস্ত দেশের ক্ষেত্রে এই চেকলিস্টটা প্রযোজ্য। এখন এই চেকলিস্টের মধ্যে আপনি কি কি ডকুমেন্টসগুলো দিচ্ছেন, এটা পাশে কিন্তু ইয়েস এবং নো আপনি টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দিয়ে আপনি বুঝাই দিতে পারবেন। দেন আরেকটা বিষয় হচ্ছে কি, একদম নিচে 12 নাম্বারের নিচে দেখেন 1, 2 এই দুইটা জিনিস লেখা আছে। এখানে লেখা হচ্ছে গিয়ে আপনি কয়টার সময় কয় তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের তারিখ এবং ডেট,
এবং হচ্ছে কি আপনার যে অ্যাপ্লিকেন্ট আছেন সেই অ্যাপ্লিকেন্টের সিগনেচার, আর মাঝখানে হবে হচ্ছে গিয়ে যে আপনার ফাইলটাকে রিসিভ করছে তার সিগনেচার। আচ্ছা, এ তো গেল চেকলিস্টে। তার মানে কি, প্রথমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটি কাগজটা উপরে রাখবেন, এরপরে হচ্ছে গিয়ে চেকলিস্ট রাখবেন। এরপর কি রাখতে হবে, এরপরে হচ্ছে গিয়ে আপনি দিবেন হচ্ছে কভার লেটার। যে কভার লেটারটি যারা আসলে মূলত পোল্যান্ডের কাজ দীর্ঘ অনেক বছর ধরে করছে সুনামের সহিত, তাদের কাছে যদি আপনি আপনার ফাইল নিয়ে যান, তারা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিবে। কারণ সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার এই ফাইল গুছানোর মধ্যে কোথাও যদি কোনো ভুল থাকে, তাহলে আপনার ওয়ার্ক পারমিট যতই ভালো থাকুক আপনার ভিসা রিজেক্ট করে দিবে। কারণ অ্যাম্বাসিডরের এত টাইম নাই যে আপনার একটা পেজ যেটা উপরে থাকার কথা ছিল সেটা 2টা পেজ নিচে আছে, সেই পেজটাকে উঠাইলেই উপরের দিকে উঠিয়ে দিলেই কিন্তু ফাইলটাকে সেট আপ হয়ে যায়। কিন্তু তারা এই কাজগুলো করবে না। বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদের তো এই প্রবলেমগুলো থাকেই। দেন হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন যে দেশে যাই সেই দেশে স্টে করি না, যার কারণে ম্যাক্সিমাম সময় আপনার ফাইলগুলো রিজেক্ট করে। এখন কভার লেটারটি আপনি দিবেন, কভার লেটারের যে ডেটটি থাকবে সেই ডেটটি হচ্ছে গিয়ে আপনি যে ডান পাশে যে ডেটটি দিবেন, এই ডেটটা হচ্ছে গিয়ে যেদিন আপনি ফাইলটা সাবমিট করতেছেন সেই তারিখটা থাকবে উপরে। এরপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে ওয়ার্ক পারমিট ডিউরেশন, মানে ওয়ার্ক পারমিটটি কবে আপনি হাতে পেয়েছেন এবং কবে আপনি জমা দিচ্ছেন। এরপরে 1 থেকে নিয়ে 11 পর্যন্ত এখন আপনি কি কি ডকুমেন্টসগুলো জমা দিচ্ছেন এগুলোই কিন্তু আপনার কভার লেটারের মধ্যে লেখা থাকবে। তো মূলত হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, তারপর হচ্ছে চেকলিস্ট, এরপর হচ্ছে গিয়ে কভার লেটার। এরপর যে কাগজগুলি রাখবেন সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসা। অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসার যে পেজগুলো, এটা 1, 2, 3 এবং 4 পেজের হয়ে থাকে মূলত। তো এই 4 পেজের মধ্যে এখানে আপনার ছবিটা আগাইতে হবে। এখানে আপনি কি সাইজের ছবি লাগাবেন, 35x45 mm, ব্যাকগ্রাউন্ড সাদা, ল্যাপ প্রিন্ট হতে হবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যারা জেনারেল ওয়ার্কারে দিচ্ছেন তারা যাতে টাই না পড়েন, কারণ টাই পড়লে কিন্তু আপনাকে ভিসাগুলো দিবে না। এরপর হচ্ছে গিয়ে আমি বললাম না কিছুক্ষণ আগে যে আপনারা যার কাছ থেকে কাজগুলো করবেন অবশ্যই তাদের সম্বন্ধে আগে খোঁজ খবর নিয়ে রাখবেন যে তাদের এই কাজ করার অভিজ্ঞতাটা কতদিন। যদি তাদের অভিজ্ঞতা ভালো থাকে তাহলে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়। এটার মধ্যে কোথাও যদি কোনো ভুল করেন তাহলে আপনার ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এখন দিবেন হচ্ছে কভার লেটারের পরে ন্যাশনাল অ্যাপ্লিকেশন ভিসার ফর্ম। এরপর হচ্ছে কি আপনার ওয়ার্ক পারমিটটা আপনার ওয়ার্ক পারমিটের সাথে কেআরএসটা অবশ্যই আপনারা মিলিয়ে দিবেন। কেআরএস মিনিংস কি? কেআরএস মিনিংস হচ্ছে কোম্পানির যে প্রোফাইল থাকে এই প্রোফাইলগুলো আপনাকে ওয়ার্ক পারমিটের সাথে দিতে হবে। ওয়ার্ক পারমিটের যে প্রথম যে 2 পেজ থাকে এই পেজটিকে আপনারা অনুবাদ করাবেন, ইংলিশে ট্রান্সলেট করাবেন। তার মানে এখানে তো পলিশ ভাষায় লেখা আছে, এটা যাতে অ্যাম্বাসিডর সুন্দরভাবে বুঝতে পারে তার জন্য আপনাকে অবশ্যই এটাকে অনুবাদ করে নিতে হবে এবং অনুবাদটা অবশ্যই সরকারি কোনো অফিস থেকেই করতে হবে আপনাকে। আচ্ছা, অনুবাদ করানোর পর প্রথম 2 পেজ আপনি আলাদা দিবেন এবং এই 2 পেজ তো অনুবাদ করবেনই, সাথে নোটারি অ্যাটাস্টেশন করতে হবে মিনিস্ট্রি থেকে। এবং ওয়ার্ক পারমিট অরিজিনাল যে পলিশ ভাষার যে ওয়ার্ক পারমিটটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতে একটি ওয়ার্ক পারমিট আছে, একদম অরিজিনাল ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট দেখেন এখানে একদম সিল টিল সহ আছে। এই ওয়ার্ক পারমিটের সাথে যতগুলো কাগজ আছে, মূলত আমরা যারা ইউরোপে থাকি, আমাদের রিলেটিভ যারা ইউরোপে থাকে, তারা যখন আমাদেরকে কোনো ওয়ার্ক পারমিট দেয় আমরা ভাবি যেন ওয়ার্ক পারমিট 7 পেজের হয়। মূলত আসলে 7 পেজের হলেও কি পেজগুলো কোন পেজগুলোর উপর আপনার ভিসাগুলো হবে সেই সম্বন্ধে আমাদের সম্মুখ ধারণা নেই। তো এই জন্যই বলছি, যখন আপনারা কোনো ওয়ার্ক পারমিট পাবেন এই ওয়ার্ক পারমিটের যে প্রসেসিংটা থাকবে সেই প্রসেসিংটা এমন একজনকে দিয়ে করাবেন যারা আপনার প্রসেসিং এই লাইনে কাজ করে অভিজ্ঞতা আছে। তাহলে প্রথম 2 পেজ হচ্ছে কি আপনি নোটারি অ্যাটাস্টেশন এবং অনুবাদ করে দিবেন। এরপরে যতগুলো পেজ থাকবে A to Z সবগুলোকে আপনাকে নোটারি অ্যাটাস্টেড করে দিতে হবে। আচ্ছা, ন্যাশনাল অ্যাপ্লিকেশন ফর্মের পরে আপনি এটা দিবেন। ওয়ার্ক পারমিটের 7টা পেজের পরে আপনার আরও কিছু পেজ থাকবে, সেগুলো হচ্ছে কেআরএস হচ্ছে কি কোম্পানির প্রোফাইল, এই কোম্পানিতে কত বছর ধরে তৈরি হয়েছে এবং এই কোম্পানি যে আর্নিং করতেছে মানে টাকা ইনকাম করতেছে, এই টাকাটা ইনকাম করার পরে কোম্পানি নিজে কি আপনার সরকারকে ট্যাক্স দিচ্ছে কিনা, কোম্পানিতে কতজন লোক আছে এই যারা চাকরি করতেছে তারা কি এখান থেকে আর্নিং করার পরে কোম্পানি সরকারকে কি ট্যাক্স দিচ্ছে কিনা, এই ট্যাক্স টোকেন, এই সমস্ত বিষয়গুলো যেটার মধ্যে লেখা থাকে সেটা কি বলা হয় কোম্পানির কেআরএস। আচ্ছা, এরপর আপনি কি দিবেন, এরপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে
ট্রাভেল ইন্স্যুরেন্স, এখন আমরা অনেক সময় ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়েও 2 নাম্বারই করি। মূলত ইউরোপের ক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্সটা হইতে হবে 30,000 ইউরো সমপরিমাণ। এখন 30,000 ইউরো বলতে তো আপনি 30,000 ইউরো দিচ্ছেন না, 30,000 ইউরোর যেই ইন্স্যুরেন্সটা মূলত আমি করে থাকি এসিগো। আপনারা দেখতে পাচ্ছেন এসিগোর একটি ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সের মধ্যে আপনার এটার মধ্যে দুর্নীতি হয়। ধরেন এই ইন্স্যুরেন্সের নিচে এখানে যেই নাম্বারটি দেওয়া থাকে, কোডগুলো দেওয়া থাকে, কখনো যদি আপনারা দেখেন এই কোডগুলো দেওয়ার পরে একটা স্ল্যাশ দিয়ে আপনার আরও কয়েকটা ওয়ার্ড লিখে দিয়েছে ABG এটসেট্রা কিছু থাকে, তাহলে বুঝবেন যে এখানে আপনার কিছু কাটাকাটি করেছে, মানে অন্য জনের নামের উপর দিয়ে আপনার এই কোডটা বসাই দিচ্ছে তারা। যার কারণে আপনারা যখন ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন 100% ইনশিওর হয়ে নেবেন এটাকে আপনার 1 বছরের ইন্স্যুরেন্স নাকি এটা আবার আরেকজনের ইন্স্যুরেন্সটার উপরে আপনাকে লিখে শুধু দিয়ে দিছে, এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আচ্ছা, ওয়ার্ক পারমিটের পরে কেআরএসের পরে হচ্ছে কি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্সের পরে আপনি কি কি দিবেন? ট্রাভেল ইন্স্যুরেন্সের পরে দিবেন হচ্ছে কি আপনার, পোস্ট করে তো, ট্রাভেল ইন্স্যুরেন্সের পর আপনি দিবেন হচ্ছে গিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। একটি ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ অনেকে যারা জানে না তারা বলে 3 মাস থাকে, আসলে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে 1 বছর। কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিবেন মিনিমাম 6 মাসের ভিতরের যে পুলিশ ক্লিয়ারেন্স, এই পুলিশ ক্লিয়ারেন্সটাই আপনি দিবেন আর এটাই গ্রান্টেড হবে। আচ্ছা, ট্রাভেল ইন্স্যুরেন্সের পরে হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এরপর হচ্ছে কি আপনি একটি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। ব্যাংক স্টেটমেন্ট এক জিনিস আর ব্যাংক সলভেন্সি কিন্তু আরেক জিনিস, যার কারণে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের পরে দিবেন ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি বিগত 3 মাসের। 6 মাসের লাগবে না, আপনারা বিগত যে 3 মাস, প্রিভিয়াস যে 3 মাস থাকে এই 3 মাসের জন্য আপনি ডাবল এন্ট্রির জন্য এই জিনিসটাই দিবেন, এবং আপনি যখন পোল্যান্ড এম্বাসিতে ফাইল জমা করবেন তখনও 3 মাসের জন্যই দিবেন। এখন ব্যাংক স্টেটমেন্টে বা ব্যাংকে আপনার কত টাকা দেখানো লাগবে? দেখেন, আপনি একটা জেনারেল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন, এখন জেনারেল ওয়ার্কারের অ্যাকাউন্টে যদি 5-10 লাখ টাকা তারা দেখে আপনাকে যেন ভিসা দিবেন না, এটা আপনি 100% শিওর থাকেন। এর জন্য আপনার টাকা থাকতে হবে কত? সর্বোচ্চ 2 লাখ। সর্বোচ্চ আপনার ব্যাংকে টাকা থাকতে হবে 2 লাখ, এবং এই টাকাটা গুচ্ছভাবে থাকা যাবে না। গুচ্ছ বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আপনার 50,000, 40,000, 30,000 একসাথে করে করে রাখতে পারবেন না। আপনি রাখবেন কিভাবে? আজকে 5,000 রাখবেন, আবার 2 দিন পরে 10,000 রাখলেন, আবার 10,000 উঠাইলেন, 3 দিন পরে 15,000 রাখলেন, এইভাবে ভেঙে 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 আপনাকে ব্যাংকে টাকাটা রাখতে হবে। এবং অবশ্যই ব্যাংকের টাকাটা রাখার পরে ট্রানজ্যাকশন, মানে আপনি যে উঠাচ্ছেন নিচ্ছেন এটারই বলে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটা আপনাকে দেখাইতে হবে। আচ্ছা, পুলিশ ক্লিয়ারেন্সের পরে কি আপনার ব্যাংক স্টেটমেন্ট। এরপর আপনি যে ইউরোপে যাবেন, এই ইউরোপে যাওয়ার জন্য আপনার যেই টিকিটটি লাগবে, এখন আপনি ভিসা হয়েছে কি না হয়েছে বা হবে কি না হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ওয়ার্ক পারমিট শত ভালো থাকা সত্ত্বেও, প্রসেসিং শত ভালো থাকা সত্ত্বেও একটা ক্ষমতা কিন্তু অ্যাম্বাসিডরের হাতে থেকেই যায়। অ্যাম্বাসিডরের উপর ডিপেন্ড করবে যে আপনাকে তারা ভিসা দিবে কি না। যদি অ্যাম্বাসিডর মনে করে যেন না আপনাকে ভিসা দিবে না, তাহলে আপনার স্বয়ং পোল্যান্ড থেকে যদি কোম্পানির ওনারও ফোন দেয় তারপরেও তারা রিজেক্ট করার ক্ষমতা তারা রাখে। এই জন্য অনেকে বলে না যেন ভাই আমি 100% ইউরোপের ভিসা করে দিব। যখনই কাউকে শুনবেন যে 100% ইউরোপের ভিসা করে দিবে, তখনই তাকে আগে বান দিবেন। কেন? কারণ ইউরোপের ভিসা দেওয়ার এখতিয়ার যদি আমার নাহিদের থাকতো বা আমাদের থাকতো, তাহলে হয়তো বা আজকে আমি আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে ভিডিওতে কথা না বলে আমি নিজে স্বয়ং ইউটিউবে থাকতাম। তো ইউরোপে যাওয়ার জন্য ভিসা দেওয়ার এখতিয়ার একমাত্র অ্যাম্বাসিডরের। আমরা ওই জিনিসে কখনো বিশ্বাস না করি যেন আমরা চাইলেই আপনাকে ইউরোপের ভিসা করে দিতে পারবো। আচ্ছা, এরপর আপনি যেই প্লেনের টিকিটটি নেবেন, এই প্লেনের টিকিটের ডেটটা আপনি কিভাবে ফিক্সড করবেন? যেদিন আপনি ফাইলটা জমা করবেন, সেদিন এরপরের দিনের একটা ডেট দিবেন, এবং এই ডেটটি দিবেন যে তো আপনার যেদিন ফাইলটা তারা দিবে সেই ডেট পর্যন্ত। তার মানে এটা বোঝাচ্ছেন যে স্যার, অ্যাম্বাসিডর তখন এটা বুঝবে যে আপনি বলতে যাচ্ছেন যেন স্যার দয়া করে যদি আপনি আমাকে ভিসাটা দেন, তাহলে যেই প্লেনের টিকিট আমি বুকিং করেছি তখন এই টিকিটটাকে আমরা ইস্যুতে পরিণত করে দিব। তাহলে আপনি ইস্যু করলে যেদিন আপনি ভিসা দিবেন তার কয়েকদিনের মাথায় আমি ইউরোপ বা পোল্যান্ডে যেতে পারবো। এটাই হচ্ছে কি আসলে বুকিংয়ের যে মিনিংসটা এটা আসে। এখন এটাকে কিভাবে সাজাবেন? ধরেন আপনি আপনার এমিরেটসে যাবেন, তাহলে এমিরেটস যে দেশের প্লেন থাকে সেই দেশের মাদারল্যান্ড ছোঁয়া ছাড়া কখনোই প্লেন সরাসরি যেতে পারে না। ধরেন আপনি এখান থেকে
ওয়ারশোতে যাবেন, পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে, কিন্তু যাচ্ছেন এমিরেটসে, তাহলে এমিরেটস আগে দুবাইতে নামবে, দুবাই টাচ করার পরে গিয়ে সে ডাইরেক্ট চলে যাবে হচ্ছে গিয়ে পোল্যান্ডের দিকে, কিন্তু সরাসরি একদম পোল্যান্ডে চলে যাবে না। আচ্ছা, তো এখান থেকে দিবেন ওয়ারশো, ঢাকা থেকে দিবেন দুবাই, দুবাই থেকে ওয়ারশো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি দিবেন আপনার এডুকেশনাল সার্টিফিকেট, আপনি পড়াশোনা কতটুকু করেছেন, যদি এডুকেশনাল সাবজেক্ট থাকে, সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে দিবেন। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে দিতেই হবে, যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কোথা থেকে দিবেন। আচ্ছা, এডুকেশনাল সার্টিফিকেটের পরে আপনি ওয়ার্ক পারমিটটা কোন কিসের উপরে আসছে, ধরেন আপনার ওয়েল্ডিংয়ের উপরে আসছে, 4G 5G 6G MIG এরকম ক্যাটাগরিতে আসছে, তাহলে যেই ক্যাটাগরিতে আপনার ওয়ার্ক পারমিট আসবে সেই ক্যাটাগরির উপরেই আপনার একটা সার্টিফিকেট নিতে হবে এবং এই সার্টিফিকেটটা আপনাকে জমা দিতে হবে। সার্টিফিকেট জমা দেওয়ার পর আপনাকে করতে হবে কি, আপনার ভোটার আইডি কার্ড, আপনি ভোটার আইডি কার্ডটি জমা দিবেন। ভোটার আইডি কার্ডটি দিবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের পর নিচে। ভোটার আইডি কার্ডের পরে আসবে কি, আপনার জন্ম নিবন্ধনের ইংরেজি কপি। জন্ম নিবন্ধনের ইংরেজি কপি কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের পরে অবশ্যই দিতে হবে। জন্ম নিবন্ধনের কপি দেওয়ার পর সর্বশেষ যেই জিনিসটা দিবেন সেই জিনিসটা হচ্ছে কি আপনার পাসপোর্টের, ভ্যালিড পাসপোর্টের কপি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা বলে দেই, একটা জিনিস কিন্তু আমি ছেড়ে গেছি, সেটা আপনারা ধরতে পারছেন কিনা আমি জানি না, আমি নিজেই ধরতেছি। সেটা হচ্ছে পাসপোর্ট যখন লাস্টে দিবেন, পাসপোর্টটা দেওয়ার আগে আপনি ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে গিয়েছেন কিনা, যদি অন্য কোনো দেশে গিয়ে থাকেন তাহলে ওইটারও কপি কিন্তু আপনার পাসপোর্ট কপির আগে দিতে হবে। তার মানে কি, ভোটার আইডি কার্ডের পরে কি আপনার জন্ম নিবন্ধনের ইংরেজি কপি, জন্ম নিবন্ধনের ইংরেজি কপির পরে আসবে আপনি কোন কোন দেশে গেছেন। ইন্ডিয়াতেও যদি আপনি বিগত সময় গিয়ে থাকেন তাহলে সেটার কপিও আপনাকে দিতে হবে, এবং লাস্টে আপনার দিতে হবে কি পাসপোর্ট। ইউরোপের ক্ষেত্রে এবং EET ভিসার ক্ষেত্রে যাদের প্রিভিয়াস পাসপোর্ট থাকবে, এটা যদি হাতে লেখা পাসপোর্ট পর্যন্ত হয়, প্রত্যেকটি পাসপোর্ট এটার সাথে আমাদের মেন পাসপোর্টের সাথে অ্যাটাচ করা থাকতে হবে। যদি আপনি ওই পাসপোর্ট না দিয়ে যেটা রানিং পাসপোর্ট আছে সেই পাসপোর্ট দেন, তাহলে লিখে রাখেন যে আপনার ফাইল প্রথমেই রিজেক্ট হয়ে যাবে। সম্মুখ যদি যারা আপনার এই কাজগুলো করে, যাদের অভিজ্ঞতা আছে, তারা আপনাকে প্রথমেই বলে দিবে কি কি কাগজপত্র আপনার ডকুমেন্টস দরকার। যদি কোনো পাসপোর্ট আপনাদের হারানো পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাফিডেভিটের কাগজ, কোডের সিল সাপোর্ট সহ অ্যাটাস্টেশন নোটারি করে আমাদের কাছে দিতে হবে। তখনই মাত্র আপনি ইন্ডিয়া EET ভিসা প্রাপ্ত হবেন এবং পোল্যান্ডের ফাইল জমা দিতে পারবেন। তো আশা করি যে আমার এই ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে 2025-এ কীভাবে ফাইলগুলো সাবমিট করতে হয় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। তারপরেও যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় তাহলে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল 24 আওয়ার্স আপনাদের সেবায় নিয়োজিত আছে। আপনারা সরাসরি আমার অফিস ভিজিট করবেন, অফিস ভিজিট করে আমাদের সাথে আলোচনা করে আপনার যে প্রবলেমগুলো আছে এটাকে সলভ আউট করে দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো জব আপডেট বা অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।